গ্রুপে একটা এসএমএস দেন কেউ। গ্রুপে একটা এসএমএস দেন। এইবার আমরা 78 ধারা থেকে শুরু করব। দেখেন 78 ধারাতে বলতেছে যে সকল দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক। প্রত্যয়ন করা যে সকল দলিল বাধ্যতামূলক। এখানে প্রত্যয়নের যে কথা বলা আছে, এখানে আপনারা বেয়ার অ্যাক্টে যাবেন। এখানে অ্যাটাস্টেডের কথা বলা আছে, মানে সত্যায়িত করা, আমরা যেটাকে বুঝি। যে সকল দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক, প্রত্যয়ন করা বাধ্যতামূলক এমন দলিল প্রত্যয়নকারী জীবিত থাকলে, আদালতের এখতিয়ারের মধ্যে থাকলে, আদালতের এখতিয়ারের মধ্যে থাকলে এবং সাক্ষ্য প্রদানে সক্ষম হলে কমপক্ষে একজন ব্যক্তি বা একজন প্রত্যয়নকারী সাক্ষ্য দ্বারা সেটি প্রমাণ করা যাবে। তাহলে কতজন লাগবে? সর্বনিম্ন একজন ব্যক্তি দ্বারা কি করতে হবে? প্রত্যয়ন করতে হবে, অ্যাটাস্টেড করতে হবে। এটা তো গেল যে আপনার কমপক্ষে একজন, যে সকল দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক একজন, কমপক্ষে একজন ব্যক্তি দ্বারা প্রত্যয়ন করতে হবে। আর যে সকল দলিল প্রত্যয়ন করার প্রয়োজন নাই, সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন অ্যাক্টের আপনার যেই দলিল রেজিস্ট্রি করা হয়েছে সেটা, আর সম্পাদনকারী যদি স্বীকার করে নেয়, এই দুইটা ক্ষেত্রে প্রত্যয়ন করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম। একটা হচ্ছে যে কোন ক্ষেত্রে প্রত্যয়ন করতে হবে, আর একটা জিনিস পেলাম যে কোন ক্ষেত্রে প্রত্যয়ন করার প্রয়োজন নাই। যে সকল দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক সেক্ষেত্রে কমপক্ষে একজন ব্যক্তি লাগবে প্রত্যয়ন করার জন্য। আর যেটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন অ্যাক্ট 1908 অনুযায়ী যেটা রেজিস্ট্রি করা হয়েছে সেটা প্রত্যয়ন করার প্রয়োজন নাই। আর যেটা আপনার যদি সম্পাদনকারী স্বীকার করে নেয় দলিল, সেক্ষেত্রে প্রত্যয়ন করার প্রয়োজন নাই। আর উইলের ক্ষেত্রে বিধান হচ্ছে যে উইলের ক্ষেত্রে অবশ্যই সেটা রেজিস্ট্রি হোক বা না হোক, কমপক্ষে একজন ব্যক্তি লাগবে প্রত্যয়ন করার জন্য। কমপক্ষে একজন ব্যক্তি প্রত্যয়ন করা লাগবে, একজন ব্যক্তির। তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম এখানে, যে যে সকল দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক কমপক্ষে একজন ব্যক্তি লাগবে প্রত্যয়ন করার জন্য। আর রেজিস্ট্রি করা যদি দলিল হয় আর যদি সম্পাদনকারী স্বীকার করে নেয়, সেক্ষেত্রে প্রত্যয়ন করার প্রয়োজন নাই। আর উইলের ক্ষেত্রে বিধান হচ্ছে যে যে ক্ষেত্রে আপনার উইল সকল ক্ষেত্রেই সেটা রেজিস্ট্রি হোক বা না হোক, স্বীকার করুক বা না করুক, সেক্ষেত্রে কমপক্ষে একজন প্রত্যয়নকারী লাগবে প্রত্যয়ন করার জন্য।
এবার আমি চলে যাব 69 ধারাতে। প্রত্যয়নকারী সাক্ষীকে যদি পাওয়া না গেলে সেক্ষেত্রে বিধান। ধরেন যে ব্যক্তি প্রত্যয়ন করেছে সেই ব্যক্তিকে যদি পাওয়া না যায় সেক্ষেত্রে কি হবে? যদি প্রত্যয়নকারীকে যদি পাওয়া না যায় সেক্ষেত্রে এই প্রত্যয়নকারীদের মধ্য থেকে কমপক্ষে একজনের হাতের লেখা প্রমাণ দ্বারা আর দলিল সম্পাদনকারীর সাক্ষ্য প্রমাণের দ্বারা, তাহলে এখানে দুইটা বিষয় পাচ্ছি। একটা হচ্ছে হাতের লেখা প্রমাণের দ্বারা, আর দুই নম্বরটা হচ্ছে যে এই যে ব্যক্তি সম্পাদন করেছে সেই ব্যক্তির সাক্ষ্য দ্বারা। এই দুইটা পদ্ধতিতে দলিল প্রমাণ করা যাবে। এটা হচ্ছে 69 ধারাতে। 70 ধারাতে চলে যান। প্রত্যায়িত দলিলের পক্ষ কর্তৃক সম্পাদনের স্বীকৃতি সম্পাদনকারী কর্তৃক দলিল স্বীকার। ধরেন দলিল সম্পাদনকারী যদি কোনো পক্ষ দলিল সম্পাদন স্বীকার করলে তাহলে আর কি লাগবে না, প্রত্যয়ন করার প্রয়োজন নাই। এটা আমরা এই 78 ধারাতে পড়ে আসলাম। এবার আমরা চলে যাব 81 ধারাতে। তাহলে এখান থেকে আর বিস্তারিত 70 ধারা থেকে পড়ার দরকার নাই, একবার দুইবার রিডিং করবেন তাতে হয়ে যাবে। 71 ধারাতে দেখেন, প্রত্যয়নকারী সাক্ষ্য দলিলটি সম্পাদনের কথা অস্বীকার করলে বা মনে করতে না পারলে অন্য সাক্ষ্যের মাধ্যমেও সম্পাদন প্রমাণ করা যাবে। টাইটেল পড়বেন শুধু, আর ভিতরে একবার পড়বেন, ডিপে পড়ার দরকার নাই। 72-এ চলে যান। যে দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক নয় সে দলিল প্রত্যয়ন করা হলে তা অপ্রত্যায়িত বলে কি হবে, গণ্য হবে। ধরেন যে দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক না, যে দলিল প্রত্যয়ন করা বাধ্যতামূলক না সেই দলিল যদি কি করা হচ্ছে, প্রত্যয়ন করা হচ্ছে, সেই দলিল প্রত্যয়ন করা হলে সেই দলিল প্রত্যয়ন বলে হয়েছে বলে গণ্য হবে না, অপ্রত্যায়িত দলিল বলে গণ্য হবে। মানে যে দলিলটা প্রত্যয়ন করা বাধ্যতামূলক না, যেটা বাধ্যতামূলক না সেটা যদি আপনি প্রত্যয়ন করেও ফেলান তারপরেও সেটা প্রত্যায়িত বলে গণ্য হবে না, তাহলে সেটা কি হবে, অপ্রত্যায়িত বলে গণ্য হবে। হ্যাঁ, এই যে 78 ধারা থেকে 71 ধারা 72 ধারার মধ্যে 68 ধারা থেকে 72 ধারার মধ্যে 68 ধারাটা ভালো করে পড়বেন, 69 ধারাটা ভালো করে পড়বেন, আর 72 ধারাটা একটু ভালো করে পড়বেন। তারপর দেখেন 74 ধারাতে যাব। 74 ধারাতে বলতে সরকারি দলিল, কোনগুলো সরকারি দলিল আর কোনগুলো বেসরকারি দলিল। দেখেন, কোনো সার্বভৌম কর্তৃপক্ষের রায় বা কার্যের রেকর্ড, এটা হচ্ছে সরকারি দলিল। কোনো সরকারি প্রতিষ্ঠান সংস্থা ট্রাইব্যুনালের কার্য বা কার্যের রেকর্ড, বাংলাদেশের বা কমনওয়েলথের কোনো অংশের বা বিদেশে আইন প্রণয়নকারী বিচার বিভাগীয়, শাসন বিভাগীয় কার্যাবলী এবং কার্যের রেকর্ড, সরকারিভাবে সংরক্ষিত ব্যক্তিগত দলিল। এই যে চারটা বিষয়, এই চারটা বিষয় কি হবে, সরকারি দলিল হিসাবে গণ্য হবে। 4 নম্বর যে পয়েন্ট আমি বললাম যে সরকারিভাবে সংরক্ষিত ব্যক্তিগত দলিল, এই দলিলটাও কি হবে, সরকারি দলিল বলে গণ্য হইবে, সরকারি দলিল বলে গণ্য হইবে। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে সরকারিভাবে সংরক্ষিত ব্যক্তিগত দলিল কোন ধরনের দলিল, এটা কি সরকারি ডকুমেন্ট নাকি বেসরকারি ডকুমেন্ট, কি উত্তর করবেন, সরকারি ডকুমেন্ট। তাহলে যে আমি 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্ট হচ্ছে আপনার সরকারি দলিল। এইখানে আপনাদের আমি বোঝার সাপেক্ষে আর একটু সংক্ষেপ করে দিচ্ছি
দেখেন, যেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান থেকে যে দলিল প্রণয়ন করে থাকে বা দিয়ে থাকে, যেমন আপনার বিয়ের যদি রেজিস্ট্রি করেন, তালাক যদি রেজিস্ট্রি করেন, আদালত যদি কোনো রায় প্রদান করেন, এগুলো কি হচ্ছে সরকারি দলিল। আইন বিভাগ, শাসন বিভাগ কর্তৃক যদি কোনো ডকুমেন্ট তৈরি করেন, এটা সরকারি দলিল। শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপরে সমাজসেবা অধিদপ্তর, এগুলো সবই সরকারি দলিল। এখন তারপর দেখেন আরজি, জবাব, আদেশ, ডিগ্রি, রায়, সমন, এজাহার, এফআইআর, নিবন্ধিত বিক্রয়, দলিল, এখতিয়ার, খতিয়ান, খতিয়ান, টিকা কার্ড, জন্ম সনদ, মৃত্যু সনদ, ভোটার আইডি, নিবন্ধিত দলিল, বায়না নামা, ওয়ারেন্ট, গ্রেপ্তারি পরোয়ানা, থানার রেজিস্টার, লিপিবদ্ধ জেলখানার রেজিস্টার, কোম্পানির মেমোরান্ডাম, 164 ধারার জবানবন্দি। তারপরে আপনার আরও অনেকগুলো আছে, চার্জশিট, সার্ভে রিপোর্ট, গণবিজ্ঞপ্তি, রাজস্ব বিবরণী, জবানবন্দি, যারা, এগুলো সবই সরকারি ডকুমেন্ট। কোনগুলো সরকারি আর কোনগুলো বেসরকারি, এইখান থেকে আপনার প্রশ্ন আসবে। যেমন দিল জন্ম সনদ, এটা কি সরকারি ডকুমেন্ট নাকি বেসরকারি ডকুমেন্ট? আপনারা কি উত্তর করবেন? এটা সরকারি দলিল। আমার লিস্ট করা আছে, আপনারা লিস্টটা একটু দেখে নেবেন আমার নোটে। তারপরে আমি চলে যাব বেসরকারি দলিল 75 ধারাতে। সরকারি দলিলের কথা বলা হয়েছে 74 ধারাতে, আর 75 ধারাতে বলা হয়েছে বেসরকারি দলিল। এই সরকারি দলিল ব্যতীত অন্যান্য সকল দলিল হচ্ছে কি বেসরকারি দলিল। তাহলে এই সরকারি দলিল বাদে বাকি সকল দলিল হচ্ছে কি বেসরকারি দলিল। 76 ধারাতে চলে যান, এখানে লিস্ট করা আছে, লিস্টটা দেখে নেবেন শুধু। আর এখানে জাস্ট একটা লাইনের পড়া, এক লাইনটা দেখবেন। আর 76 ধারাতে বলতে সরকারি দলিলের নকল প্রদান। আপনারা এই যে কোর্ট কাছারিতে যাওয়ার পরে যে মামলার নকল উঠান না, সার্টিফাইড কপি এবং অন্যান্য যে ডকুমেন্ট, আদেশ, রায়ের কপি উঠান, এইগুলো কোন ধারা বলে উঠান? এই যে 76 ধারার ক্ষমতা বলে আপনারা ওই দলিলগুলো, ওই আদেশ, ওই ডিগ্রিগুলো আপনারা উঠান। এই 76 ধারা অনুযায়ী কোর্ট বা কোর্টের কর্তৃপক্ষ বা কর্মচারী আপনাদের কোনো আদেশ, রায় দিতে তারা বাধ্য, কারণ এটা হচ্ছে সরকারি ডকুমেন্ট। সরকারি দলিলের নকল প্রদান 76 ধারাতে বলতেছে। ঠিক আছে, এই হলো এখান থেকে এইটুকুই, শুধুমাত্র এইটুকু মনে রাখবেন। তারপর আমি চলে যাব প্রিজাম্পশনে। প্রিজাম্পশন আমরা এর আগে বলেছিলাম যে প্রিজাম্পশন দুই প্রকার, একটা হচ্ছে প্রিজাম্পশন অফ ফ্যাক্ট আর প্রিজাম্পশন অফ ল। আবার প্রিজাম্পশন তিন প্রকার, একটা হচ্ছে মে প্রিজাম্পশন, একটা শ্যাল প্রিজাম্পশন, আর একটা কনক্লুসিভ প্রুফ। শ্যাল প্রিজাম্পশন কাকে বলে? আইন সম্পর্কে অনুমান, শ্যাল প্রিজাম্পশন। এখন কনক্লুসিভ প্রুফ আর আপনার এই প্রিজাম্পশন অফ ল, এই দুইটা হচ্ছে আপনার শ্যাল প্রিজাম্পশন। আর প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, এটা হচ্ছে আপনার মে প্রিজাম্পশন। এখন এই প্রিজাম্পশনের যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে আপনারা, আমি যে ধারা বলবো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, যদিও আসে সেটা কয়েকটা ধারা থেকে আসতে পারে। আমি সেগুলো জাস্ট যতটুকু বলবো ততটুকু পড়বেন, এখানে খুব বেশি পড়ার প্রয়োজন নাই। দেখেন, ঊনআশি ধারাতে বলতেছে প্রিজাম্পশন অ্যাজ টু জেনুইনেস অফ সার্টিফাইড কপিস।
এই যে সার্টিফাইড কফির যে আপনার এটা কি অরিজিনাল কি না এইটা সম্পর্কে যে অনুমান, এটা সম্পর্কে সবসময় কি অনুমান করতে হবে? শ্যাল প্রিজাম্পশন করতে হবে। এখন এখান থেকে শুধু এইটুকু পড়বেন যে কোনটা শ্যাল প্রিজিউম আর কোনটা মে প্রিজিউম আর কোনটা কনক্লুসিভ প্রুফ। কোন বিষয় সম্পর্কে আপনি কোন ধরনের অনুমান করবেন বা কোর্ট কোন ধরনের অনুমান করবেন। তাহলে সহিমোর নকলের শুদ্ধতা সম্পর্কে ধারণা এটা হচ্ছে কি শ্যাল প্রিজিউম, আর ভিতরে পড়ার দরকার নাই। তারপর ৮০ ধারাতে চলে যান। প্রিজাম্পশন হ্যাজ টু ডকুমেন্ট প্রডিউসড অ্যাজ রেকর্ড অফ এভিডেন্স। লিপিবদ্ধ রূপে উপস্থিত দলিল সম্পর্কে ধারণা এটা পড়ারই দরকার নাই, যদিও এটা শ্যাল প্রিজাম্পশন। ৮১ ধারা বাতিল আছে। তারপরে ৮২ ধারা দরকার নাই। ৮৩ ধারাতে চলে যান। প্রিজাম্পশন অ্যাজ টু ম্যাপস অর প্ল্যান মেড বাই অথরিটি অফ গভর্নমেন্ট। সরকারি দখলে প্রণীত দলিল নকশা এবং পরিকল্পনা সম্পর্কে অনুমান। তাহলে নকশা এবং পরিকল্পনা সম্পর্কে অনুমান, এটা কোন ধরনের অনুমান করতে হবে? এটা হচ্ছে আপনার শ্যাল প্রিজাম করতে হবে। তাহলে এটা পড়বেন। আর ৮৪ ধারাতে বলতেছে, আমি তো এটা আগেও বলেছি যে শুধু টাইটেলটা পড়বেন আর এটা কোন ধরনের অনুমান এইটুকু পড়বেন এখান থেকে। প্রিজাম্পশন অ্যাজ টু কালেকশন অফ ল অ্যান্ড রিপোর্ট অফ ডিসিশন। রিপোর্ট অফ ডিসিশন, এখানে আইন এবং আদালতের সিদ্ধান্তের রিপোর্ট সংকলন সম্পর্কে অনুমান, এটা হচ্ছে শ্যাল প্রিজিউম। ৮৫ ধারাতে চলে যান। এখানে বলতেছে প্রিজাম্পশন অ্যাজ টু পাওয়ার অফ অ্যাটর্নি। প্রিজাম্পশন অ্যাজ টু পাওয়ার অফ অ্যাটর্নি। আমোক্তারনামা সম্পর্কে অনুমান। আমোক্তারনামা সম্পর্কে কোন ধরনের অনুমান করবেন? এটা হচ্ছে শ্যাল প্রিজিউম। শ্যাল প্রিজিউম। এইবার আমি চলে যাব মে প্রিজিউমের কয়েকটাতে। ৮৬ ধারাতে বলতেছে যে বিদেশি বিচার বিভাগের রেকর্ডপত্রের সহিমোহর নকল সম্পর্কে অনুমান, এটা হচ্ছে আপনার মে প্রিজিউম। তারপরে চলে যাব ৮৭ ধারাতে। পুস্তক, মানচিত্র, চার্ট সম্পর্কে অনুমান। তাহলে বই, মানচিত্র এবং চার্ট সম্পর্কে অনুমান, এটা হচ্ছে মে প্রিজিউম। তারপরে চলে যাবে ৮৮ ধারাতে। ৮৮ ধারাতে বলতেছে প্রিজাম্পশন অ্যাজ টু টেলিগ্রাফ মেসেজ। টেলিগ্রাফ মেসেজ, এটা হচ্ছে মে প্রিজিউম। মে প্রিজিউম। তার বার্তা সম্পর্কে অনুমান। তারপরে ৭৯-তে চলে যান। ৮৯ ধারাতে চলে যান। উপস্থিত হয়নি এমন দলিলের যথাযথতা সম্পর্কে অনুমান, এটা হচ্ছে আপনার মে প্রিজিউম। এখন এখান থেকে আপনারা এই যে পর্যন্ত আমি এখন বললাম, এখান থেকে আপনারা এই ৭৯ ধারাটা একটু ভালো করে পড়বেন। তারপরে ৮৩ ধারাটা টাইটেলটা ভালো করে পড়বেন। ৮৪ ধারাটা ভালো করে পড়বেন। ৮৫ ধারাটা ভালো করে পড়বেন। ৮৬, ৮৭ আর ৮৮ এই তিনটা ধারা, এগুলো আমি যে ধারা মাত্র বললাম এই ধারাগুলো আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে পড়বেন। কতটুকু পড়বেন? টাইটেল পড়বেন এবং কোন ধরনের অনুমান, এইটুকুই পড়বেন। এর বাইরে আর ভিতরে একটা অক্ষরও পড়ার দরকার নাই। এখান থেকে প্রশ্ন এর বাইরে আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন আছে? এর মধ্যে আপনারা আরেকটুকু পড়বেন যে ৮১ ক পড়বেন, টাইটেল পড়বেন এবং কোন ধরনের অনুমান এটা পড়বেন। তারপরে পড়বেন ৮৮ ক, ডিজিটাল যোগাযোগ হিসাবে অনুমান। তারপরে ৮৮ খ পড়বেন। শুধু টাইটেল পড়বেন
এবং কোন ধরনের অনুমান। এবার আমি চলে যাব 190 ধারাতে, শুধু 90 ধারা, 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে অনুমান। 30 বছরের পুরাতন দলিল যার হেফাজতে থাকার কথা, তার হেফাজত থেকে আদালতে দাখিল করা হইলে উক্ত দলিলের সম্পাদনের বিশুদ্ধতা সম্পর্কে আদালত অনুমান করতে পারে। এটা হচ্ছে মে প্রিজিউম। তাহলে 90 ধারা মে প্রিজিউম। এখানে দুইটা বিষয়ের কথা বলা হয়েছে। একটা হচ্ছে যে আপনার উপযুক্ত হেফাজত থেকে যদি হাজির করা হয়, আরেকটা হচ্ছে যে দলিলটা হইতে হবে 30 বছরের পুরাতন। 90 ধারাতে বলতেছে 30 বছরের পুরাতন এবং উপযুক্ত হেফাজত হতে দলিলটা যদি উদ্ধার করা হয়, তাহলে সেটা কি করবেন বিচারক? মে প্রিজিউম করবেন। এটা হচ্ছে 90 ধারা। আর 90 কতে বলতেছে 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে অনুমান। এটা হচ্ছে মে প্রিজিউম। এটা হচ্ছে আপনার তাহলে কত বছর পুরাতন হতে হবে? ডিজিটাল রেকর্ড হইলে হবে 5 বছর, আর সাধারণ দলিল হইলে হবে 30 বছর হইতে হবে। সঠিক ব্যক্তির হেফাজত থেকে দলিল উদ্ধার করা হলে বা দাখিল করা হলে 5 বছরের পুরাতন দলিল সম্পর্কে আদালত মে প্রিজিউম করবেন। কোন ধরনের অনুমান করবেন? মে প্রিজিউম করবেন। ঠিক আছে? এই অনুমানের বিষয় থেকে আপনাদের লিখিততে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে অনুমান কাকে বলে, অনুমান কত প্রকার, 30 বছরের দলিল সম্পর্কে আদালত কোন ধরনের অনুমান করবেন, বা 30 বছরের পুরাতন আর 5 বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড সম্পর্কে আদালত কোন ধরনের অনুমান করবেন। এই যে 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 পয়েন্টগুলো আমি বললাম, এই সব জায়গা থেকে আপনার কি হইতে পারে, টাইটেল উঠাই দিয়ে বলতে পারে যে কোন ধরনের অনুমান করবেন, কোন ধরনের অনুমান করবেন। তাহলে আমরা আজকে 90-এর ক পর্যন্ত পড়াইলাম। আর বাকি যেগুলো আছে যে আপনার 91 থেকে 100 ধারা পর্যন্ত, এইটা আপনাদের পড়া লাগবে না বা পড়ার দরকার নাই। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না। তাহলে আপনারা 91 থেকে 101 পর্যন্ত 100 পর্যন্ত এই ধারা পড়ার দরকার নাই। ঠিক আছে? 100 ধারা পর্যন্ত পড়ার দরকার নাই। এখান থেকে আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে না। আর আসলেও একটা প্রশ্ন যদি আসবে না, যদি আসে তাহলে আপনার ওইটার উত্তর করার দরকার নাই। পাস করার জন্য খুব বেশি প্রশ্নের প্রয়োজন হয় না। আমি এটা বাদ দিলাম এই কারণেই যে আপনি এইটা যদি পড়তে যান তাহলে সাক্ষ্য আইনের অনেক গুরুত্বপূর্ণ টপিকস আপনি মিস করবেন। ইভেন এইখান থেকে তো আপনার প্রশ্ন আসার সম্ভাবনা নাই, একদমই নাই। তাহলে আপনি সময় নষ্ট করার তো কোনো প্রয়োজন নাই। আপনার সময় নষ্ট করার টোটালি প্রয়োজন নাই। এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে না। আমি বললাম আসবে না, আসবে না। যদি আল্লাহ পাকের আসলে দিয়ে দেয় একটা প্রশ্ন দিয়ে দেখ, ওটা আপনি বাদ দিয়ে দেবেন। ঠিক আছে? মানে এটা হচ্ছে যে আমার কথা যে পরীক্ষাতে প্রশ্ন আসবে না, তারপরেও যদি একটা চলে আসে তাহলে ওটা আপনি বাদ দিবেন, ওটা আপনার দরকার নাই পাস করার জন্য। ঠিক আছে? এইটা। তাহলে আমি পরবর্তী ক্লাসে 101 থেকে আমি শুরু করব, বার্ডেন অফ প্রুফস থেকে শুরু করব। আর বার্ডেন অফ প্রুফস থেকে শুরু করে আমি যতটুকু পারি শেষ করব। আর 2টা ক্লাস নিয়ে আমি সাক্ষ্য আইনটা শেষ করব, আর 2টা ক্লাস নিয়ে সাক্ষ্য আইনটা শেষ করব। সুতরাং আপনারা যেহেতু সময় কম আছে, আপনারা আর করবেন না, খুব নিয়মিত একটু পড়ালেখা করেন, মনোযোগ সহকারে পড়েন। ফারজানা আপু আছেন, ডিপয়, হাসান ভাই, মুশফিক ভাই, সৈকত ভাই, সাবিনা, আপনারা খুব একটু মনোযোগ সহকারে পড়ালেখা করেন। ঠিক আছে? আর কারো কোনো বক্তব্য আছে? আর এই পরীক্ষার ডেটটা আমি দিয়ে দেবো না, আমি আজকে না পারি কালকে সকালে আপনাদের পরবর্তী সাক্ষ্য আইনের পরীক্ষা হবে আপনার 59 ধারা থেকে 112 ধারা পর্যন্ত। 59 ধারা থেকে 111 ধারা পর্যন্ত পরীক্ষা নিব আমি। আর তারপর আর একটা পরীক্ষা নিয়ে আমি সাক্ষ্য আইনের পরীক্ষা শেষ করব, পুরো সাক্ষ্য আইনটা শেষ করব। মোট 3টা পরীক্ষা নিব আমি। তাহলে আপনারা এখন আপনাদের কাজ কি? ব্যক্তিগতভাবে আপনারা এই পর্যন্ত পড়তে থাকবেন। ঠিক আছে? মুশফিক ভাই, সৈকত ভাই, ডিপয়, ফারহানা,
সাবিনা হাসান, আপনাদের কোনো বক্তব্য আছে? কেউ কিছু বলবেন? ভাইয়া ফর্ম ফিল আপটা কবে হইতে পারে আমাকে নোটিশ? এটা আপনি আমাকে পার্সোনালি ফোন দিয়েন ভাই, হ্যাঁ মুশফিক ভাই। ঠিক আছে ভাই, আমরা তো রিএপিআর সেটাই। হ্যাঁ, ওটা আপনার নোটিশ পেয়ে যাবেন, ওই নোটিশ পেয়ে যাবেন দ্রুতই, ঠিক আছে? আচ্ছা ঠিক ঠিক আছে। আছে।